আজ ফ্ল্যাট রেজিস্ট্রি হবে বলে আদিত্য কলেজে ছুটি নিয়েছেন। উনি সকালে উঠে উকিলের সঙ্গে কথা বলার পর মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেই সময় দাদার সঙ্গে সামনাসামনি হয়ে গেলে ওনার দাদা বললেন, বাইরের লোক তোর কাছে এত আপন হয়ে গেল যে আপনজনের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করিস না। এই মুহূর্তে দাদার সঙ্গে কথা বলার ইচ্ছা না থাকলেও এই কথা শুনে আর চুপ করে থাকতে না পেরে আদিত্য জিজ্ঞাসা করলেন, আপনজন বলতে তুমি কার কথা বলতে চাইছ? এখানে তো আমার কোনো আপনজন থাকে বলে মনে পড়ছে না। হ্যাঁ, একদিন একজন আমাকে তার সব কিছু মনে করে আমার হাত ধরে এই বাড়িতে এসেছিল। 20 বছর আগে তো তোমাদের জন্য তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। ও ছাড়া আর কাউকে তো দেখছি না যে আমাকে সত্যিই ভালোবেসেছিল। হ্যাঁ, এখন তো আমাদের দোষ দিবি। নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস তোর কোনো দোষ ছিল না? আমি জানি সব দোষ আমার, সেই জন্যই তো তোমাদের বেশি কিছু বলিনি। আদিত্য পাশ কাটিয়ে চলে যাচ্ছেন দেখে ওনার দাদা বললেন, আমরা তো তোর শত্রু, কিন্তু অর্চির প্রতিও কি তোর কোনো দায়িত্ব নেই? তুই জানিস ও এখন কি করে বেড়াচ্ছে? অর্চি বড় হয়েছে, ও এখন আমার হাত ধরে ঘুরে বেড়ানো বাচ্চা ছেলেটি নয়। ওর ভালো মন্দ দেখার জন্য তো তোমরা আছো। তুই ওকেও পর করে দিলি? না, ওকে পর করে দেব কেন? ওকে আমি আগের মতোই ভালোবাসি। যদি সত্যিই ভালোবাসিস তাহলে ওকে জিজ্ঞাসা কর রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফেরা শুরু করেছে কেন। আদিত্য অবাক হয়ে বললেন, অর্চি এখন ড্রিঙ্ক করে বাড়ি ফেরা শুরু করেছে? হ্যাঁ, কাল অনেক রাতে পুরো মাতাল হয়ে বাড়ি ফিরেছে। ও এখন আমাদের কথা শুনবে না। তুই একবার বলে দেখ যদি কাজ হয়। আদিত্য মায়ের সঙ্গে দেখা করে ফেরার সময় অর্চির ঘরে নক করলে ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে একটু জোরে দরজায় ধাক্কা দিয়ে বললেন, অর্চি, দরজা খোল। কিছুক্ষণ পরে অর্চি দরজা খুলে দিলে আদিত্য অর্চির দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, শুনলাম কাল রাতে তুই ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিস, কথাটা কি সত্যি? অর্চি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে আদিত্য একটু জোরে বললেন, আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দে। তুমি ভিতরে এসো। কাকাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে অর্চি দরজা বন্ধ করে দিল। আদিত্য যখন অর্চির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যাচ্ছেন তখন বসার ঘরে ওনার দাদা বৌদি দুজনেই ছিলেন। ওনাকে দেখে অম্বরীশবাবু বললেন, অর্চির সঙ্গে কথা বলেছিস? হ্যাঁ, তবে ও এখন বড় হয়েছে। ও যদি স্বাধীনভাবে জীবন কাটাতে চায় সেখানে আমার কিছু বলার নেই। আদিত্য চলে যাওয়ার পর অর্চির মা স্বামীকে বললেন, নিজের কানেই তো শুনলে তোমার ভাই কি বলে গেল। আসলে ওর আমাদের সুখ সহ্য হচ্ছিল না, তাই অর্চিকে এই অবস্থায় দেখেও কিছু বলছে না। কার আর দোষ দেব? তোমরা দুই ভাই সমান। এই বয়সে তোমাদের দুজনেরই চরিত্র নষ্ট হয়ে গেছে। সংসারে নিকুচি করেছে, তোমার জ্বালায় আর বাড়িতে টিকতে পারবো না। জানি তো, এখন তো আর তোমার বাড়িতে মন বসবে না। যাও, যেখানে ইচ্ছা যাও, আমিও দেখব তুমি কতবার বাড়তে পারো। অম্বরীশবাবু আজ না খেয়েই অফিসে বেরিয়ে গেলেন। স্বামী অফিসে না খেয়ে যাচ্ছেন দেখে অর্চির মা আজ জোর করে খাওয়ার কথা বলতে আসেননি। মুখ ভার করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে মায়ের কাছে ফোন করে ছেলে আর স্বামীর নামে অভিযোগ জানাতে বসলেন। উর্মিলা সকালে উঠে প্রয়োজনীয় কাজ সেরে ঘরে বসে একটা পত্রিকা পড়ছিলেন। সেই সময় পাশের ঘরের ভদ্রমহিলা দরজার সামনে এসে বললেন, উর্মিলা, তুমি আজ হাসপাতালে যাবে না? উর্মিলা ওনার কথার উত্তর না দিয়ে দরজার সামনে এসে বললেন, আপনি কি এখন হাসপাতালে যাচ্ছেন? হ্যাঁ, এবারে বেরোবো। তোমার সঙ্গে যাব বলে অপেক্ষা করছি। আপনি একাই চলে যান মাসিমা, আমি আর যাব না। তুমি যাবে না? না। মহিলা একটু মন খারাপ করে বললেন, কিন্তু তুমি তো বলেছিলে আজ তোমার মেয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। আপনি আমার মেয়েকে দেখতে যাচ্ছেন না নিজের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছেন? এই সময় পাশের ঘর থেকে মহিলার ছেলের গলা শোনা গেল, মা, একটু এদিকে এসো। মহিলা চলে গেলে উর্মিলা দরজা বন্ধ করে আদিত্যকে ফোন করে সব বললে। আদিত্য বললেন, আমি এখন রাস্তায় আছি, একটু পরে অনিরুদ্ধকে ফোন করে ব্যাপারটা জানিয়ে রাখব। তুমি ওখান থেকে চলে এলে আর কোনো সমস্যা হবে না। ওদিকে উর্মিলার পাশের ঘরের মহিলাকে ওনার ছেলে বলছিল, আমি আগেই জানতাম ওই মহিলা কোনোভাবেই তোমার সঙ্গে ওনার মেয়ের দেখা করিয়ে দেবেন না। আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। এবারে শুধু মিডিয়ার সামনে উপযুক্ত প্রমাণসহ সব কিছু প্রকাশ করার অপেক্ষা।
শাম্ভবী বসুর সম্পর্কে এই অজানা তথ্য জানালে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। এই খবরটা শুধু যে সবার অজানা তাই নয়, যথেষ্ট মুখরোচক। আজ পর্যন্ত কেউ যা পারেনি আমি সেটা করে দেখাবো। কিন্তু উর্মিলা তো মেয়ের কাছে আমাদের নিয়ে যেতে চাইছে না। উর্মিলা চাইলেই তো আর সব কিছু হবে না। আমি আজ অফিসে গিয়ে এই বিষয়ে কথা বলবো। রিপোর্টারদের কতটা ক্ষমতা সেটা তোমার জানা নেই। ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আদিত্য ফার্নিচারের দোকানে ফোন করে বলে দিয়েছেন আজকেই যতটা সম্ভব ফার্নিচার ওনার ফ্ল্যাটে পৌঁছে দিতে। আগে থেকে সব রেডি ছিল বলে সন্ধ্যের আগেই ওনার ফ্ল্যাটে বেশিরভাগ ফার্নিচার পৌঁছে দেওয়া হলো। বাকিগুলো কাল সকালে পৌঁছে যাবে। ফার্নিচারগুলো ঠিকঠাক এসেছে কিনা দেখে নেওয়ার পর আদিত্য ফ্ল্যাটে চাবি দিয়ে বাইরে এসে প্রমোটারকে ফোন করে বললেন, একটা দরকারি বিষয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি কখন সময় দিতে পারবেন বলুন। প্রমোটার বললেন, আমি এখন এখানেই আছি, অফিসে। আদিত্য নিচে নেমে ওদের হাউজিং কমপ্লেক্সের প্রমোটারের সঙ্গে দেখা করে বললেন, শুনলাম আমাদের বিল্ডিংয়ে একটা মাঝারি সাইজের হল ঘর আছে। ওটা নাকি প্রয়োজন হলে ভাড়া দেওয়া হয়। আমি যদি ভাড়া নিতে চাই কত দিতে হবে? কতদিনের জন্য ভাড়া নেবেন? আপাতত 6 মাসের জন্য। প্রয়োজন হলে আরও কিছুদিন বাড়াতে পারি। এত বড় ফ্ল্যাট কেনার পর আবার হল ভাড়া নিয়ে কী করবেন? দরকার আছে। ঠিক আছে, পেয়ে যাবেন। কাল বিকালে আসুন, এই বিষয়ে প্রয়োজনীয় কথা বলা যাবে। হাউজিং কমপ্লেক্স থেকে বেরিয়ে কিছু দূর আসার পর আদিত্য একটা ফাঁকা জায়গা দেখে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে একজনকে ফোন করলেন। ওদিক থেকে একজন বয়স্ক ভদ্রলোকের কণ্ঠস্বর শোনা গেল। কী রে, এতদিন পর দাদাকে মনে পড়ল? আদিত্য বললেন, তোমার কথা কি কখনো ভুলতে পারি? কেমন আছো দাদা? ভালো, তুই কেমন আছিস? মোটামুটি চলে যাচ্ছে। তোমাকে খুব দরকার দাদা। তোমার কাছে কবে যাব বলো? দাদার কাছে আসার জন্য আবার জিজ্ঞাসা করতে হয়? তোর জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা, যখন খুশি চলে আয়। আজ পেশেন্টের চাপ একটু কম ছিল বলে অনিরুদ্ধ সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবেন ঠিক করেছেন। হাসপাতাল থেকে বেরোনোর আগে উনি শাম্ভবীর সঙ্গে দেখা করতে গেলেন। অনিরুদ্ধ যখন শাম্ভবীর কেবিনে গেলেন, ওর কাছে তখন একজন নার্স ছিলেন। অনিরুদ্ধকে দেখে নার্স বুঝতে পারলেন উনি এবারে বাড়ি যাবেন। শাম্ভবীর সঙ্গে মনে হয় কোনো দরকারি কথা বলতে এসেছেন। তাই জিজ্ঞাসা করলেন, স্যার, আমার কি এখন এখানে থাকার প্রয়োজন আছে? আপনি যেতে পারেন, দরকার হলে আমি ডেকে নেব। নার্স চলে যাওয়ার পর অনিরুদ্ধ শাম্ভবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো হাসপাতাল থেকে তোমাকে কাল পরশুর মধ্যে ছেড়ে দেওয়া হবে? শাম্ভবী ওনার দিকে একবার দেখে চোখ নামিয়ে নিয়ে বলল, শুনেছি। তুমি কি এটা জানো হাসপাতাল থেকে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? আমি আমার আশ্রমে ফিরে যাব। কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকার পর অনিরুদ্ধ বললেন, তুমি আশ্রমে ফিরে গেলে তোমার ট্রিটমেন্ট কি করে হবে? আমার আর ট্রিটমেন্টের দরকার নেই, আমি সুস্থ হয়ে গেছি। ডাক্তার আমি না তুমি? শাম্ভবী চুপ করে আছে দেখে অনিরুদ্ধ বললেন, আমি যতদিন না পারমিশন দেব ততদিন কলকাতা ছেড়ে কোথাও যাওয়ার নাম করবে না। কিছু বলি না বলে ভেবো না আমি কিছু বলবো না। বাবা মায়ের সামনে যা ইচ্ছা তাই করো বলে আমার সামনে যা ইচ্ছা করলে আমি সেটা মেনে নেব না। আপনি আমাকে বকছেন? হ্যাঁ। মুখ ভার করে কিছুক্ষণ বসে থাকার পর শাম্ভবী বলল, আমার কলকাতায় থাকার কোনো জায়গা নেই। কলকাতায় থাকার জায়গা নেই মানে? তুমি তোমার বাবার কাছে থাকবে? অনিরুদ্ধ কথাটা বলার সঙ্গে সঙ্গে শাম্ভবী বেড থেকে নেমে দাঁড়িয়েছে দেখে অনিরুদ্ধ বললেন, কি হলো, বেড থেকে লাফিয়ে নেমে এলে কেন? আমি লাফিয়ে নামিনি। সে তো দেখতেই পাচ্ছি। এখন থেকে তোমার কোনো অন্যায় জেদ মানা হবে না। তোমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। তার জন্য যা যা দরকার সব করা হবে। তোমাকে শুধু নিজের সবটুকু দিয়ে আমাদের সাহায্য করতে হবে। বাঁ হাতটা অনিরুদ্ধর সামনে তুলে ধরে শাম্ভবী বলল, এটা দিয়ে আবার নতুন করে শুরু করা যায়? অনিরুদ্ধ ওর ডান হাতটা তুলে ধরে বললেন, তুমি এটা দিয়ে নতুন করে শুরু করবে। শাম্ভবী হাতটা টেনে নিয়ে বলল, আপনারা সবাই কি ভেবেছেন বলুন তো? সবাই মিলে একই কথা বলে যাচ্ছেন। এটা কি ছেলে খেলা? না, ছেলে খেলা নয়, কিন্তু অসম্ভব নয়। এটা কতটা কঠিন কাজ বুঝলে আর এই কথাটা বলতেন না। বুঝি না কে বলল? আপনি খেলেন না আমি খেলি? শাম্ভবীর কথা শুনে অনিরুদ্ধ খুব জোরে হেসে উঠে বললেন, আমার কথাটা আমাকেই ফিরিয়ে দিলে। তুমি তো মোটেও সোজা মেয়ে নও।
শাম্ভবী মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে আছে দেখে অনিরুদ্ধ বললেন, হাসপাতালের সব কিছু আলোচনা করা যায় না। আর এখন আমি একজন ডাক্তার হিসেবে নয়, তোমার বন্ধু হিসেবে কথা বলছি। তুমি ঠান্ডা মাথায় ভাবলে আমার কথাগুলো বুঝতে পারবে। এটা মান অভিমান করার সময় নয়, তোমার ঘুরে দাঁড়ানোর সময়। যারা বলছে শাম্ভবী বসুর দিন শেষ হয়ে গেছে, তাদের মুখের উপরে যোগ্য জবাব দেওয়ার জন্য তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। যেটা কেউ কল্পনাও করতে পারছে না, তোমাকে সেটাই করে দেখাতে হবে। শাম্ভবী কিছু বলছে না দেখে অনিরুদ্ধ বললেন, আমি এবারে বাড়ি যাব। যাওয়ার আগে আর একটা কথা বলার আছে। সন্তান হাজারটা দোষ করার পর ক্ষমা চাইলে বাবা মা তাকে কাছে টেনে নেন। তাহলে তোমার বাবা অতীতে একটা ভুল করেছেন বলে কি সেই ভুলটাকে ক্ষমা করে তাকে বাবা বলে কাছে টেনে নিতে পারো না? আমি নিশ্চিত এতে তোমার বাবার থেকেও তোমার মা বেশি খুশি হবেন। মেয়ে হয়ে মাকে এই খুশিটুকু দিতে পারবে না? অনিরুদ্ধ চলে যাওয়ার পর শাম্ভবী জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। পরের দিন সকালে উর্মিলা যখন হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে আসছেন, তখন পাশের ঘরের ভদ্রমহিলা ওনার সঙ্গে আসতে না চাইলেও জিজ্ঞাসা করলেন, তোমার মেয়েকে আর কতদিন হাসপাতালে রাখবে? আপনাকে তো আগেই বলেছি, ও আগের থেকে অনেকটাই ভালো আছে। ডাক্তারবাবু বলেছেন আর বেশি দিন ওকে হাসপাতালে থাকতে হবে না। তবে কবে ওর ছুটি দেবে সেটা এখনও বলেননি। উর্মিলা হাসপাতালে গিয়ে দেখলেন শাম্ভবী আজকের পেপারটা উল্টে পাল্টে দেখছে। কাল সারাদিন ওর সঙ্গে দেখা হয়নি বলে উর্মিলা কাছে এসে বললেন, কী রে, শরীর ভালো আছে তো? মাকে ঘিরেই শাম্ভবীর সমস্ত জগৎ গড়ে উঠেছিল। মাকে সব থেকে বেশি ভালোবাসে, তাই চাইলেও মায়ের উপরে বেশিক্ষণ রাগ করে থাকা সম্ভব নয়। কাল সারা দিন মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই মাকে দেখে শাম্ভবী সব অভিমান ভুলে মাকে জড়িয়ে ধরে বলল, তুমি কাছে থাকলে আমি কখনো খারাপ থাকি? কদিন পর মেয়েকে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে উর্মিলা ওকে জড়িয়ে ধরে হেসে বললেন, আমার উপরে এখন আর রাগ নেই তো? শাম্ভবী মাথা নেড়ে বলল, না। আর বাবার উপরে? মেয়েকে নিরুত্তর দেখে উর্মিলা বললেন, ঠিক আছে, বাবার উপরে একটু রাগ থাকলেও ক্ষতি নেই। বাবার কাছে গেলে যত পারিস রাগ দেখিয়ে নিস, আমি কিচ্ছু বলবো না। এই সময় একজন সিস্টার এসে বললেন, ম্যাম, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একজন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছেন। উনি ডক্টর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন। ওখানে ডক্টর অনিরুদ্ধও আছেন। ওরা যে কোনো সময় এখানে আসতে পারেন। নার্সের কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধর সঙ্গে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের একজন সদস্য শাম্ভবীর সঙ্গে দেখা করতে এলেন। এতদিন পরে উনি কেন এসেছেন শাম্ভবী সেটা বুঝতে পারছিল না। ও যখন মরতে বসেছিল তখন ওর কথা কারোর মনে ছিল না। হয়তো মনে ছিল কিন্তু প্রয়োজন ছিল না। ভদ্রলোক সৌজন্যতামূলক কিছু কথাবার্তা বলার পর বললেন, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, কিন্তু সত্যিটা তো আমাদের মেনে নিতেই হবে। তবে তোমার প্রতি যাতে কোনো অবিচার না হয় আমরা সেটা দেখব। তোমার ভবিষ্যতের কথা ভেবে আমরা তোমার একটা চাকরির ব্যবস্থা অবশ্যই করব। সমবেদনা জানিয়ে আরও দুটো একটা কথা বলার পর ভদ্রলোক কেবিন থেকে বেরিয়ে গেলে শাম্ভবী ম্লান হেসে অনিরুদ্ধকে বলল, আপনি আমাকে আবার নতুন করে শুরু করার কথা বলছিলেন। দেখলেন তো, উনি আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন টিমে আমার জন্য আর কোনো জায়গা নেই। অনিরুদ্ধ শাম্ভবীর কাছে এসে খুব নরমভাবে বললেন, এই জন্যই তোমাকে নিজের সবটুকু দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে ওরা তোমার ভাগ্য বিধাতা নয়, তুমি নতুন করে নিজের ভাগ্য রচনা করবে।